তো আমি বললাম যে তোমাদের ব্যালেন্সটা শেখাবো, তাই জন্য ব্যালেন্স নিয়ে চলে এসেছি। তো এক্ষেত্রে আমি এখানে নামটা বুঝতেই পারছো, Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে HCl, দিয়ে সৃষ্টি করেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর সঙ্গে জল। তো এক্ষেত্রে ভালো করে দেখো বাঁ দিকে এক্ষেত্রে কি কি মৌল আছে। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আছে, অক্সিজেন আছে, मुरझाई सी शौक पे दिल के फूल खिलते हैं क्यों, बातें गुलों की जिक्र महकता अच्छा लगता है क्यों। क्यों इतना अच्छा लगता है तुम लोगों के साथ क्लास करने में, क्यों? उन रंगों से तूने मिलाया जिनको मैं कभी यूं मिल ना पाया, दिल करता है तेरा शुक्रिया फिर से बाहर तू ला दे। তো হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্ঘো অ্যান্ড সোমোস ক্লাসেস দ্য হার্ট অফ লার্নিং। তো চলে এসেছি আজকে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? হ্যাঁ, আমি তো ঠিকঠাকই আছি, তোমরাও নিশ্চয়ই ঠিকঠাকই আছো। তো আজকের যে ক্লাসটা হবে সেটা থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গেছো, ক্লাস 8-এর একটা চ্যাপ্টার, কেমিক্যালি চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম হচ্ছে কয়েকটি গ্যাসের পরিচিতি। তো রাসায়নিক বিক্রিয়া বলে হয়তো অনেকে সবাই ভয় পাচ্ছ যে কি এমন কঠিন জিনিস রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমি একটা পার্ট আগে করেছি, তোমাদের চ্যাপ্টারও আছে রাসায়নিক বিক্রিয়া বলে একটা চ্যাপ্টার। তো যারা যারা রাসায়নিক বিক্রিয়া নিয়ে খুবই কঠিন লাগে তোমাদের, তারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও আমাদের চ্যানেলে গিয়ে। তো সেখানে ভালোভাবে দেখলে সেটা আশা করি তোমাদের অনেকটা ডাউটটা ক্লিয়ার হবে। তো কয়েকটি গ্যাসের পরিচিতি মানে বুঝতে পারছো, কিছু গ্যাস সম্পর্কে বলা হয়েছে। আর চ্যাপ্টারে দুটো গ্যাস আছে, একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন। তো এদের গঠন, ধর্ম, তাদের শনাক্তকরণ, তাদের নানান বিক্রিয়া, তাদের পরীক্ষা, এসব নিয়ে চ্যাপ্টারটা। তো প্রথমেই আছে অক্সিজেন। তো অক্সিজেনের জিনিস নিয়ে আমরা প্রথমে জানবো, তারপর আছে হাইড্রোজেন। তো সবাইকে একটা কথাই বলবো যে সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং আমাকে ভালো করে ফলো করবে, আর অবশ্যই খাতাতে ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট তৈরি করবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি যেটাতে আসবো সেটা হচ্ছে এই দুটো পেন। না মানে এই দুটো পেন আসবো না, আমি যেটা বলার সেটা বলছি যে রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি। রাসায়নিক বিক্রিয়া তোমরা অনেকেই হয়তো বেসিকটা জানো, যে যখন রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ পরস্পর যুক্ত হবে এবং সেখান থেকে নতুন কিছু পদার্থ উৎপন্ন হবে। ঠিক আছে, যেমন এই দুটো পেন পরস্পর যুক্ত হয়ে গেল, তো এখান থেকে নতুন কিছু কি দেখানো যায় তোমাদেরকে, এই তো এই দুটো রিমোট তৈরি হলো। ঠিক আছে, তাহলে দুটো পেন থেকে দুটো কি তৈরি হলো, রিমোট তৈরি হলো। ঠিক আছে, তাহলে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদেরকে বলা হবে বিক্রিয়ক পদার্থ। কারা অংশগ্রহণ করেছিল? এই পেন দুটো, তাহলে এদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। আর যেটা উৎপন্ন হবে বিক্রিয়ার ফলে, কি উৎপন্ন হলো, রিমোট উৎপন্ন হলো, তাহলে এটাকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, তো যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদেরকে বলা হবে বিক্রিয়ক পদার্থ, এবং যারা বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই বা ততোধিক পদার্থ পরস্পর যুক্ত হবে এবং সেখান থেকে নতুন ধর্ম বিশিষ্ট একটা নতুন কিছু উৎপন্ন হবে। ঠিক আছে, তো চলো চ্যাপ্টার আসি। তো প্রথমেই আছে দহন জিনিসটা কি, দহন কাকে বলে। তো দহন মানে কোনো কিছুকে পোড়ানো। ঠিক আছে, তো আমাদের চারপাশে নানান ধরনের গ্যাস তো আছে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সমস্ত গ্যাসই আছে। তো যখন কোনো জিনিস অক্সিজেনের সংস্পর্শে এসে সেটা পুড়বে, তো পোড়ার ফলে সেটা কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, আলো উৎপন্ন হবে, তখন সেটাকে বলা হবে দহন। ঠিক আছে, আর দহনে যে পদার্থগুলো পুড়বে সেটাকে বলা হবে দাহ্য পদার্থ। তাহলে চলো দহনে দেখি যে কোনো পদার্থ অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার সময়, তাহলে অক্সিজেন আমাদের পরিবেশেই আছে, তাহলে যখন কোনো পদার্থ অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার সময় কি উৎপন্ন করবে, তাপ ও আলো উৎপন্ন করলে সেই ধরনের বিক্রিয়াকে বলা হবে দহন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে দহনের ফলে কি কি উৎপন্ন হয়, তাপ আর আলো। বলেছে দহনের দাহ্য পদার্থগুলি বা তার এক বা একাধিক উপাদান। তাহলে দহনে যে সমস্ত পদার্থ, দহন মানে পোড়া, তাহলে পোড়াতে যে সমস্ত পদার্থগুলি পুড়ছে তাদেরকে বলা হবে দাহ্য পদার্থ। কি পদার্থ বলা হবে? দাহ্য পদার্থ। নোট, তো দহনে দাহ্য পদার্থগুলি বা তার এক বা একাধিক উপাদান অক্সিজেনের সাথে যুক্ত হবে। যেহেতু অক্সিজেনের সাথে বিক্রিয়াটা হচ্ছে, তাহলে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি হবে, জারিত হবে। তো জারণ আর বিজারণ দেখবো আমার রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে করা আছে, জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। তো যাদের জারণ ঘটে তারা জারিত হয়, জারণ বিক্রিয়া যাদের জারণ ঘটে তারা জারিত হয়, আর যাদের বিজারণ ঘটে তারা কি হয়,
বিজারিত হয়। তো সেখান থেকে জারণ আর বিজারণের ধারণাটা একবার ক্লিয়ার করে নাও দেখে, ঠিক আছে। তো অক্সিজেনের ভৌত ধর্ম সম্পর্কে প্রথমে জানবো। তো এখানে 5টা পয়েন্ট আছে। তো 5টা পয়েন্টে কি কি ভৌত ধর্ম আছে, যে অক্সিজেন একটি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন এবং সাধারণত একটা কি পদার্থ, গ্যাসীয় পদার্থ। আর 2 নাম্বার ঘনত্ব দিয়ে আছে যে বাতাসের চেয়ে সামান্য ভারী। কে সামান্য ভারী? তাহলে অক্সিজেন বাতাসের চেয়ে একটু সামান্য ভারী। তাহলে প্রমাণ উষ্ণতা ও চাপে এর ঘনত্ব হচ্ছে 1.428 গ্রাম পার লিটার। তাহলে এসটিপিতে এর ঘনত্ব হচ্ছে 1.428 গ্রাম পার লিটার। দাব্রতা মানে কোনো জিনিসে গুলে যাওয়ার ক্ষমতাকে বলা হচ্ছে দাব্রতা। তাহলে এটি জলে সামান্য দাব্র, জলের মধ্যে সহজেই গুলে যেতে পারে। আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলে অক্সিজেনের দাব্রতা হচ্ছে 14.6 মিলিগ্রাম পার লিটার। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলে অক্সিজেনের যে দাব্যতা মানে গুলে যাওয়ার যে ক্ষমতা, সেটা কত? 14.6 মিলিগ্রাম পার লিটার। তারপর হচ্ছে হিমাঙ্ক আর স্ফুটনাঙ্ক। তরল অক্সিজেনের হিমাঙ্ক হচ্ছে -118 ডিগ্রি সেলসিয়াস, আর তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক হচ্ছে -183 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে তরল অক্সিজেনের হিমাঙ্ক আছে আর স্ফুটনাঙ্ক আছে। আইসোটোপ বলেছে অক্সিজেনের 3টি আইসোটোপ, যথাক্রমে কি O16-8 আর O17-8 এবং O18-8, ঠিক আছে। তো আইসোটোপ কাকে বলে এটা আমরা আগেও জেনেছি, যে যাদের নিচেরটা মানে নিচে সবারই দেখো অক্সিজেনের নিচে একটা আছে, উপরে আছে, যে পরমাণু 3টে কণা, একটা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো প্রোটন আর নিউট্রন পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করবে কি? প্রোটন আর নিউট্রন পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করবে ভর সংখ্যা, ঠিক আছে। তাহলে প্রোটন আর নিউট্রন পরস্পর যুক্ত হয়ে কি সৃষ্টি করবে? ভর, ঠিক আছে, ভর সংখ্যা। তো এখানে দেখো যাদের প্রোটন সংখ্যাটা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে বলা হবে পরস্পরের আইসোটোপ। যেমন এখানে প্রত্যেকের নিচে দেখো 8 আছে, অক্সিজেনের প্রত্যেকটা নিচে 8 আছে, তাহলে এদের প্রোটনটা সমান, কিন্তু নিউট্রন কিভাবে বার করে? এই বড়টা থেকে মানে ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যাটা বাদ দিতে হয়। তাহলে 16 থেকে 8 এখানে বিয়োগ দিলে 8, এখানে 17 থেকে 8 বিয়োগ দিলে কত হবে? 9, এখানে 18 থেকে 8 বিয়োগ দিলে হবে 10, ঠিক আছে। তাহলে এর নিউট্রন সংখ্যা 8, এর 9, এর 10। তাহলে এই নিউট্রন সংখ্যাটা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যাটা একই। তাহলে যাদের নিউট্রন সংখ্যা 1 কিন্তু যাদের প্রোটন সংখ্যা 1 এবং নিউট্রন সংখ্যাটা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। তাহলে অক্সিজেনের 3টে আইসোটোপ, ঠিক আছে। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অক্সাইড যৌগ কাকে বলে। অক্সাইড যৌগ, তো অক্সাইড যৌগের মধ্যে প্রথমেই আছে বিভিন্ন ধাতু বা অধাতু। তো ধাতু অধাতুর ধারণা আমরা জানি, যারা উজ্জ্বল, যাদের মধ্যে তড়িৎ যেতে পারে, যাদেরকে আওয়াজ করলে শব্দ হয় মানে আঘাত করলে শব্দ হয়, যাদেরকে পিটিয়ে পাতে পরিণত করা যায়, যারা বেশ একটা চকচকে ভাব আছে, তাদেরকে বলা হয় ধাতু। আর এর ঠিক উল্টোগোলা সমস্ত কিছুই হচ্ছে অধাতু, ঠিক আছে। তাহলে অধিকাংশ ধাতু ও অধাতু কার সঙ্গে যুক্ত হচ্ছে? অক্সিজেনের সাথে সরাসরি যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে। তাহলে কোনো ধাতু বা অধাতু যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কোনো যৌগ উৎপন্ন করবে, তখন তাকে বলা হবে সংশ্লিষ্ট যে মৌলটা নিয়ে কাজ করা হয়েছে তার অক্সাইড, ঠিক আছে। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া আছে, কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে সি মানে কার্বন কার সঙ্গে যুক্ত হয়েছে? অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। সি মানে কার্বন হচ্ছে একটা অধাতু, ঠিক আছে, কার্বন হচ্ছে একটা অধাতু। তাহলে এখানে সি কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, দিয়ে একটা কি সৃষ্টি করছে? অক্সাইড যৌগ। যে কি সৃষ্টি করছে? অক্সাইড যৌগ। তাই জন্য এখানে বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হলো কার্বন মৌলটির অক্সাইড। তাহলে এখানে সি কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হলো, দিয়ে সৃষ্টি করলো CO2, মানে C+O2 সমান CO2। এখানে যেহেতু অক্সিজেনের সাথে কার্বনটা যুক্ত হয়েছে, দিয়ে সৃষ্টি করেছে কি? অক্সাইড যৌগ। কার্বন কি? কার্বন হচ্ছে নিজে একটা অধাতু, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা বলেছে একটি পরীক্ষার দ্বারা দেখাও যে অক্সিজেন দাহ্য নয় মানে কিন্তু দহনে সক্ষম। তো বলেছে যে অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে, অপরকে জ্বলতে সাহায্য করে, সেটা একটা প্রমাণের সাহায্যে দেখাতে বলেছে। তো কি বলেছে? বলেছে যে একটা শিখাহীন জ্বলন্ত পাটকাঠি, মানে শিখাটা এখনো সঠিকভাবে তৈরি হয়নি। তো যারা বিড়ি সিগারেট খায় তাদেরকে দেখবে যখন সিগারেটটা ধরায় বা বিড়িটা ধরায়, তারা একটুখানি আগুনটাকে একটু অন্ধকার করে। না মানে আমি নয়, মানে আমি খাই না, জাস্ট তোমাদের উদাহরণের জন্য একটা ভালো যাতে বুঝতে পারো তাই জন্য দেখাচ্ছি। এর সঙ্গে আমার কোনো দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো দেখো, তো যখন আগুনটা আড়াল করে, কেন আড়াল করে তোমাদের কি ধারণা? কারণ শিখাটা যাতে ভালোভাবে উৎপন্ন হয়, ঠিক আছে। ফট করে নিলে সেটা রজনীকান্তের সিনেমা হয়ে যাচ্ছে, আসল সিনেমায় সেটা কোনো
কাজে লাগবে না, সেটা ধরতে হয়। যদি তাড়াতাড়ি করতে যায় তাহলে আগুনটা নিভিয়ে যেতে পারে, মানে শিখাটা তখনও তৈরি হয়নি যদি তাড়াতাড়ি করতে হয়। তাহলে শিখাটা হওয়ার জন্য কি করে, একটু গার্ড করে আগুনটাকে, ঠিক আছে, যাতে শিখাটা উৎপন্ন হবে, তারপরে তাদের যেটা যা কাজ সেটা সে করতে পারবে, ঠিক আছে। তো সেই জন্যই বলেছে একটা শিখাহীন জ্বলন্ত পাটকাঠি। তাহলে শিখাহীন জ্বলন্ত পাটকাঠি কি করবে, শিখাহীন জ্বলন্ত মানে শিখাটা এখনো তৈরি হয় না এমন একটা পাটকাঠিকে অক্সিজেনের গ্যাস জারে প্রবেশ করলে পাটকাঠিটি কি হবে, শিখা সহ জ্বলে ওঠে, কিন্তু গ্যাসটি এখানে জ্বলে না। যখনই শিখাটা উৎপন্ন হবে, মানে দেশলাই যখনই ঘষলো তখনই আস্তে আস্তে আগুনটা উৎপন্ন হচ্ছে, মানে শিখাটা এখন উৎপন্ন হয় না, সবে আগুনটা জ্বলেছে। তখন আর চারপাশের অক্সিজেনের সংস্পর্শে কি হবে, আগুনটা ভালোভাবে জ্বলে উঠবে, তারপরে খাটাক খ্যাট মানে যেটা হওয়ার সম্ভাবনা আছে। তো তাই জন্য বলেছে একটা শিখাহীন জ্বলন্ত পাটকাঠির মধ্যে যদি অক্সিজেন প্রবেশ করানো হয় তাহলে কি হবে, সেই দেশলাই কাঠিটা শিখা সহ জ্বলে উঠবে, কিন্তু গ্যাসটি এক্ষেত্রে জ্বলে না, মানে অক্সিজেন গ্যাসটি কিন্তু জ্বলবে না, ঠিক আছে। এর থেকে বোঝা যাচ্ছে অক্সিজেন কাউকে সাহায্য করে, মানে দহনে সক্ষম করে, অপরকে জ্বলতে সাহায্য করে, কিন্তু নিজে কখনো জ্বলে না। এবারে হচ্ছে 3 ধরনের অক্সাইড সম্পর্কে আমরা জানবো। তো প্রথম যে অক্সাইডটা আছে সেটা হচ্ছে আম্লিক অক্সাইড, দ্বিতীয়টায় ক্ষারকীয় অক্সাইড এবং তৃতীয়টায় আছে উভধর্মী অক্সাইড, ঠিক আছে। এছাড়া আর একটা অক্সাইড আছে সেটাও আমরা জানবো। তো প্রথমে কি আছে, প্রথমে আছে আম্লিক অক্সাইড, কাকে বলে, উদাহরণ দাও। তো বলেছে যে সমস্ত অধাতব অক্সাইড, অধাতব অক্সাইড কিভাবে তৈরি হয়, যখন কোনো অধাতু অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন সেখানে সৃষ্টি হয় অধাতব অক্সাইড। যেমন আমি আগে একটা দেখালাম তোমাদের, কার্বন হচ্ছে একটা অধাতু, সেটা অক্সিজেনের সাথে যুক্ত হলো, তাহলে কার্বন একটা অধাতু, সেটা অক্সিজেনের সাথে যুক্ত হলো, দিয়ে সৃষ্টি করলো অধাতব অক্সাইড, দিয়ে কি সৃষ্টি করলো, অধাতব অক্সাইড। তাহলে যখন অধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হবে তখন সৃষ্টি হবে অধাতব অক্সাইড, আর যখন কোনো ধাতুর সঙ্গে অক্সিজেনটা যুক্ত হবে তখন সৃষ্টি করবে ধাতব অক্সাইড, ঠিক আছে, ক্লিয়ার, নোট। তাহলে যে সমস্ত অধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, তাহলে যে সমস্ত অধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, অ্যাসিড উৎপন্ন করবে, এবং ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ ও জল উৎপন্ন করবে, তাদেরকে বলা হবে আম্লিক অক্সাইড। তাহলে অধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, কিভাবে উৎপন্ন করে তো একটু দেখি। তাহলে আমি বলেছিলাম অধাতব অক্সাইড, তাহলে এখানে কার্বন হচ্ছে একটা কি অধাতু, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হলো, দিয়ে সৃষ্টি করলো CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, যেটা হচ্ছে একটা অধাতব অক্সাইড, ঠিক আছে। তো বলেছে যে যখন কোনো অধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যাসিড উৎপন্ন করে, তাহলে এখানে CO2 একটা অধাতব অক্সাইড, সেটা জলের সাথে বিক্রিয়া করলো, মানে H2O মানে জল, দিয়ে কি সৃষ্টি করলো, একটা অ্যাসিড সৃষ্টি করলো যার নাম হচ্ছে H2CO3, যার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। কি অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। তো তারপরে বলেছে এরা ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ বা জল। এটা ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ বা জল। তাহলে অ্যাসিডটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3, এটা ক্ষারের সাথে বিক্রিয়া করলো, দিয়ে কি সৃষ্টি করবে, লবণ বা জল। তাহলে এখানে তাহলে এখানে H2CO3 মানে কার্বনিক অ্যাসিড, NaOH মানে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে যারা জলের মধ্যে গুলে গিয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে তাদেরকে বলা হবে ক্ষার, আর যারা জলের মধ্যে গুলে গিয়ে H প্লাস আয়ন উৎপন্ন করবে তাদেরকে বলা হবে অ্যাসিড। এটা তো আমরা আগেই জানি। তো এখানে ক্ষারের সাথে বিক্রিয়া করলো, দিয়ে সৃষ্টি করলো সোডিয়াম কার্বনেট নামে একটা লবণ, এবং H2O মানে জল, ঠিক আছে। সোডিয়াম কার্বনেট আর এক্ষেত্রে জল, সোডিয়াম কার্বনেট আর জল। তাহলে এখানে অধাতব অক্সাইড CO2 জলের সাথে প্রথমে বিক্রিয়া করবে, আম্লিক অক্সাইডে বলেছি যে অধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড উৎপন্ন করবে, এবং সেই অ্যাসিডটা মানে H2CO3 অ্যাসিডটা কোনো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, একটা লবণ আর জল। এখানে লবণ উৎপন্ন করেছে Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট, আর H2O মানে জল, ঠিক আছে। তাহলে এই ধরনের অক্সাইডগুলিকে বলা হয় কি, আম্লিক অক্সাইড। তাহলে CO2 একটা কি অক্সাইড, CO2 হচ্ছে একটা আম্লিক অক্সাইড, ওকে। তো এবারে আমরা আসবো ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইডে কি বলেছে দেখি, যে যে সমস্ত ধাতব অক্সাইড, এক্ষেত্রে ছিল অধাতব আর এক্ষেত্রে আছে ধাতব,
ধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ক্ষার উৎপন্ন করে। এক্ষেত্রে অ্যাসিড উৎপন্ন করছিল, কিন্তু এক্ষেত্রে উৎপন্ন করবে কি, ক্ষার। তাহলে যে সমস্ত ধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, এক্ষেত্রে ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছিল, এক্ষেত্রে উল্টো, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। তাহলে যে সমস্ত ধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাদেরকে বলা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO, সোডিয়াম মোনো অক্সাইড। ঠিক আছে, তো কি হবে এটা হলো ব্যাপারটা, সেটা আমরা একটুখানি দেখবো ওখানে। তাহলে এখানে একটা ধাতু হচ্ছে Mg, মানে ম্যাগনেসিয়াম একটা ধাতু, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হলো, দিয়ে সৃষ্টি করলো MgO, 2MgO, 2MgO। ব্যালেন্সের জন্য আমরা এটা করলাম 2MgO। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড একটা কি অক্সাইড, যেহেতু ধাতুর সঙ্গে যুক্ত হয়েছিল তাই এটা হচ্ছে কি অক্সাইড, ধাতব অক্সাইড। অধাতুর সঙ্গে যুক্ত হলে অধাতব অক্সাইড, আর ধাতুর সঙ্গে যুক্ত হলে ধাতব অক্সাইড। তাহলে এই ধাতব যে অক্সাইড মানে MgO, ক্ষারকীয় অক্সাইডে কি আনলাম, যে কোনো ধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, কোনো ধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে। কারণ কোনো ধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করলো, এখানে MgO একটা জলের সাথে বিক্রিয়া করলে H2O, দিয়ে জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ক্ষার উৎপন্ন করবে। তাহলে MgOH তার হোল 2, MgOH তার হোল 2 মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম OH মানে হাইড্রোক্সাইড। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি, এটা একটা ক্ষার। তাহলে এই যে ক্ষারটা আছে, এটা কোনো কার সাথে বিক্রিয়া করবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে HCl একটা অ্যাসিড লবণ ও জল উৎপন্ন করবে। ঠিক আছে, লবণ ও জল উৎপন্ন করবে। তো কি হবে দেখি, তো এখানে দেখো এটা হচ্ছে ক্ষার যেটা কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, এটা হচ্ছে ক্ষার যেটা কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো। তাহলে এটা হচ্ছে ক্ষার, সেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড নামে লবণ। ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ, আর এক্ষেত্রে জল। ঠিক আছে, এক্ষেত্রে এটা জল। তাহলে ক্ষারকীয় অক্সাইডে কি উৎপন্ন করে, ক্ষারকীয় অক্সাইডে কি হয়, তাহলে কোনো একটা ধাতু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সৃষ্টি করলো ধাতব অক্সাইড। এই ধাতব অক্সাইডটা প্রথমে জলের সাথে বিক্রিয়া করে একটা কি উৎপন্ন করবে, ক্ষার উৎপন্ন করবে। তারপরে এই ক্ষার যখন কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে, তখন তাকে বলা হবে ক্ষারকীয় অক্সাইড। এক্ষেত্রে ব্যালেন্স করা যেত, আমি আর করি না, ব্যালেন্সটা এক্ষেত্রে করা যেত। তাহলে এক্ষেত্রে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর জল। তো এবারে আমরা আসবো উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইডে কি বলেছে, যে যে সমস্ত অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করবে। তাহলে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করবে। আগেরটাই ছিল আম্লিক অক্সাইড, যেটা কার সাথে বিক্রিয়া করছিল, যেটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছিল। আর যেটা ক্ষারকীয় অক্সাইড সেটা কার সাথে বিক্রিয়া করছিল, সেটা কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছিল। কিন্তু এক্ষেত্রে উভধর্মী মানে উভয়, মানে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ ও জল উৎপন্ন করবে। তাদেরকে বলা হচ্ছে উভধর্মী অক্সাইড। যেমন জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, এরা তো কিভাবে হচ্ছে সেটা আমরা বিক্রিয়ার সাহায্যে এখানে দেখবো। তো দেখো এখানে করাই আছে আমার একটা বিক্রিয়া, এটা একটা অক্সিজেন একটা উভধর্মী অক্সাইড গঠন করে। তো কিভাবে গঠন করে এটা একটা ব্যাখ্যামূলক কোশ্চেন। তার আগে আমরা যেটা দেখার জন্য এলাম সেটা এই কিভাবে উভধর্মী অক্সাইডটা গঠন করছে। দেখো Al2O3, এখানে এই ব্যালেন্সটা ভালো করে দেখো কি করে বিক্রিয়াটা হয়েছে। Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে HCl হচ্ছে একটা অ্যাসিড, যেটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে Al2O3 অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, দিয়ে সৃষ্টি করলো একটা লবণ। কি লবণ, ক্লোরাইড লবণ, যেটার নাম হচ্ছে AlCl3, নামটা পাশে লেখা আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর 3 অণু জল। ঠিক আছে, এক্ষেত্রে কি করা হয়েছে, এক্ষেত্রে এটা ব্যালেন্স করা হয়েছে, তাই জন্য এখানে 2, 3 বা 6 এগুলো করা আছে। তো ব্যালেন্স জিনিসটা আমার রাসায়নিক বিক্রিয়াতে করা আছে, সেটা একবার দেখে নিও। আর আজকে আমি একটা ব্যালেন্স বলে দেবো কিরকম করে কি হচ্ছে।
তো তারপরে আশা করি তোমাদের ব্যালেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর ব্যালেন্স নিয়ে আমি পারলে পরে ভিডিও করে দেবো, বানিয়ে দেবো, তোমাদের যদি খুবই যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই করে দেবো। তাহলে Al2O3 অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, দিয়ে সৃষ্টি করলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর জল। সেম দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, আর নিচে কার সাথে বিক্রিয়া করছে, NaOH মানে ক্ষারের সাথে বিক্রিয়া করছে, দিয়ে সৃষ্টি করছে এখানে অ্যালুমিনিয়াম লবণ উৎপন্ন করছে NaAl2 আর H2O। ঠিক আছে, তাহলে Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, দিয়ে লবণ জল উৎপন্ন করলো, একবার ক্ষারের সাথে বিক্রিয়া করলো, দিয়ে লবণ জল উৎপন্ন করলো। তাহলে যখন কোনো অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে তখন তাকে বলা হবে উভধর্মী অক্সাইড। সেম টু সেম এখানে ZnOটাও দেওয়া আছে, এখানে অ্যাসিডের সঙ্গে একবার বিক্রিয়া করে ক্লোরাইড লবণ মানে জিঙ্ক ক্লোরাইড, আর এখানে একবার ক্ষারের সাথে বিক্রিয়া করে জিঙ্কেট লবণ যেটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট এবং জল। ঠিক আছে, এরপরে আছে আমাদের প্রোসোম অক্সাইড। প্রোসোম অক্সাইডে কি বলেছে, যে সমস্ত অক্সাইড অ্যাসিড বা ক্ষারক উভয়ের সাথে বিক্রিয়া করে না, তাহলে যে সমস্ত অক্সাইড কারোর সাথে বিক্রিয়া করে না, না অ্যাসিড না ক্ষার কারোর সাথে বিক্রিয়া করে না, তাদেরকে বলা হবে প্রোসোম অক্সাইড। ঠিক আছে, তাহলে চারটে জিনিস মেন, তিনটে, একটা আম্লিক, একটা ক্ষারকীয়, একটা উভধর্মী, আর লাস্টের একটা আছে প্রোসোম। তো এবারে আমরা আসবো পারক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, তো যে সব অক্সাইডে পারক্স বন্ধন থাকে, পারক্স বন্ধনটা ভালো করে দেখে নাও, দুটো চশমারের লেন্স, ঠিক আছে, দুটো চশমারের লেন্স ঠিক চশমারের মতো, ঠিক আছে, চশমার মতো এর গঠনটা, স্ট্রাকচারটা। তাহলে যে সমস্ত অক্সাইডে পারক্স বন্ধন থাকে এবং যারা অজৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করে তাদেরকে বলা হচ্ছে পারক্সাইড, যেমন সোডিয়াম পারক্সাইড। তাহলে যাদের মধ্যে কি বন্ধন থাকবে, পারক্স বন্ধন থাকবে, এবং যারা অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড এবং যেটা জলের মধ্যে সহজেই দ্রবণীয়। অজৈব অ্যাসিডের নাম কি, যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে সব কি অ্যাসিড, অজৈব অ্যাসিড। ঠিক আছে, এবং যারা অজৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করবে, তাদেরকে বলা হবে পারক্সাইড, যেমন সোডিয়াম পারক্সাইড। তো চলো একটু হাতে কলমে দেখি। তো Na2SO3 NO2O2 এটা হচ্ছে কি, একটা পারক্সাইড। ঠিক আছে, Na2O2 সোডিয়াম পারক্সাইড, এটা হচ্ছে একটা পারক্সাইড। ঠিক আছে, তো কিভাবে হলো, স্ট্রাকচারটা হবে ঠিক এরকম, NaOO আবার Na। তো দেখতে পাচ্ছি এখানে যে স্ট্রাকচারটা, দুটো Na আর দুটো O। ঠিক আছে, স্ট্রাকচারটা এরকম। ঠিক আছে, স্ট্রাকচারটা ঠিক এই যে দুটো ঠিক চশমারের খাপের মতো, চশমারের দুটো লেন্স আর দুটো, তারপরে যে ডান্ডিটা আছে সেটা। ঠিক আছে, তো এইভাবেই মনে রাখবে পারক্সাইডের যে স্ট্রাকচারটা। তো এখানে বলেছে যাদের মধ্যে এই বন্ধনটা থাকবে, ঠিক আছে, এই বন্ধনটা থাকবে মানে পারক্সাইড বন্ধন থাকবে, এবং যারা অজৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, অজৈব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে হাইড্রোজেন পারক্সাইড। তাহলে আমি এখানে ধরেছিলাম পারক্সাইডকে Na2O2 সোডিয়াম পারক্সাইড, এ কোনো অজৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাহলে অজৈব অ্যাসিড আমি ধরলাম H2SO4, HNO3, H2SO4, HCl, এগুলো সব হচ্ছে অজৈব অ্যাসিড। তাহলে এই দেখো সোডিয়াম পারক্সাইড অজৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, দিয়ে সৃষ্টি করবে কি, দেখা যাক, Na2SO4 মানে সোডিয়াম সালফেট লবণ, আর তার সঙ্গে H2O2, এ দেখো হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করছে। তাহলে এখানে সোডিয়াম পারক্সাইড অজৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, দিয়ে কি সৃষ্টি করলো, হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন কি পারক্সাইড। ঠিক আছে, তাহলে যখন কোনো অক্সাইড কোনো অজৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারক্সাইড এখানে উৎপন্ন করে ফেলেছে, উৎপন্ন করবে, তখন তাকে বলা হবে পারক্সাইড। ঠিক আছে, তো এর পরের যে টপিক সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড থেকে কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়। হাইড্রোজেন পারক্সাইড থেকে কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়। তো এই সমস্ত যে বিক্রিয়াগুলো তোমরা দেখলে, এগুলো কিন্তু তোমাদের বাড়িতে এক একটা বিক্রিয়াকে 5 থেকে 6 বার বা 7 বার বাড়িতে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু বিক্রিয়া সঠিকভাবে আসবে না। বিক্রিয়া জানার আগে বিভিন্ন মৌলের নাম, বিভিন্ন যৌগ কিভাবে গঠিত হয়, এই সমস্ত বেসিক জিনিসগুলো আমরা 6-7-এ শিখেছি। তো এগুলো একটু ভালো করে নজর রাখতে হবে, যারা সমস্ত মৌলের সংকেত ঠিকঠাক জানো, বা কিরকম কি অ্যাসিড, কিরকম কি যৌগ হতে পারে, কিরকম কি ক্ষার হতে পারে, এই সমস্ত ধারণাগুলো যাদের একদম ক্লিয়ার আছে, তো ক্লিয়ার না থাকলে তাদেরকে করতে হবে, খেটে করে নিতে হবে। ঠিক আছে, তাহলে বলেছি হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশালে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশালে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক রূপে কাজ করে। অনুঘটক কি, যখন কোনো রাসায়নিক বিক্রিয়ার যে সমস্ত পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দেয়, মানে তাড়াতাড়ি ঘটাতে সাহায্য করে, তখন সেটা পদার্থগুলিকে বলা হয় অনুঘটক। ঠিক আছে,
তাহলে এখানে বিক্রিয়া দেওয়া আছে হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড এখানে উপরে হবে MnO2 মানে অনুঘটক হিসেবে ব্যবহার করছে, দিয়ে উৎপন্ন হচ্ছে দেখো অক্সিজেন আর জল, ঠিক আছে, অক্সিজেন আর 2 অণু জল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা হলো আমার কোশ্চেনের অ্যান্সার, হাইড্রোজেন পারক্সাইড থেকে কীভাবে হাইড্রোজেন অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়। এরপরে হচ্ছে জারণ ক্রিয়া। কার জারণ ক্রিয়া? অক্সিজেনের জারণ ক্রিয়া একটা তত্ত্ব। তো বলেছে বর্ণহীন নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে জারিত হয়ে বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। বর্ণহীন নাইট্রিক অক্সাইড মানে NO, নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে, এর পাশে যদি অক্সিজেন থাকে তাহলে অক্সিজেনের সংস্পর্শে জারিত হবে, দিয়ে সৃষ্টি করবে বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড। জারণ বিক্রিয়ার ফলে কোনো মৌল বা যৌগ সবসময় জারিত হয়, আর বিজারণ বিক্রিয়ার ফলে কোনো মৌল বা যৌগ সবসময় কি হয়? বিজারিত হয়। তাহলে যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হবে এবং হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে, তাহলে অক্সিজেন যুক্ত হবে এবং হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে, তখন সেটাকে বলা হবে জারণ বিক্রিয়া। এটা হচ্ছে পুরানো মতবাদ অনুসারে। আর যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঠিক উল্টোটা, আগেরটার ক্ষেত্রে কি হচ্ছিল? জারণের ক্ষেত্রে অক্সিজেন যুক্ত হচ্ছিল, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছিল। বিজারণের ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন যুক্ত হবে, অক্সিজেন বেরিয়ে পালাবে, তখন সেই বিক্রিয়াটাকে বলা হবে বিজারণ। তাহলে আরেকবার, জারণ বিক্রিয়ায় পুরানো মতবাদ অনুসারে কি হয়? অক্সিজেন যুক্ত হবে, হাইড্রোজেন বেরিয়ে পালাবে, আর বিজারণের ক্ষেত্রে হাইড্রোজেন যুক্ত হবে, অক্সিজেন বেরিয়ে পালাবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরানো মতবাদ, যেটা তোমাদের রাসায়নিক বিক্রিয়াতে এর সংজ্ঞাটা আছে। আর একটা ছিল ইলেকট্রনীয় মতবাদ, সেটা কি? যেটা ইলেকট্রনীয় মতবাদ সেটা হচ্ছে কোনো পরমাণু বা আয়ন থেকে যখন ইলেকট্রন বর্জিত হবে, যখন কোনো পরমাণু বা আয়ন থেকে ইলেকট্রন বর্জিত হবে তখন সেটাকে বলা হবে জারণ, আর যখন ইলেকট্রন গ্রহণ হবে তখন সেটাকে বলা হবে বিজারণ, ঠিক আছে। তাহলে জারণের ফলে সবসময় জারিত হয়, আর বিজারণের ফলে সবসময় বিজারিত হয়, ঠিক আছে। তাহলে জারণ বিজারণের তত্ত্বটা আমি একটু সংক্ষেপে বলে দিলাম, যাতে তোমরা একটু হলেও লিঙ্ক করতে পারো, আর ডিটেলসে জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখে নিও। তাহলে বর্ণহীন নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে জারিত হয়ে বাদামি রঙের কি উৎপন্ন করে? নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে NO + O2 = NO2, এখানে ব্যালেন্সের জন্য এখানে একটা 2 এখানে একটা 2 দেওয়া হয়েছে। এবার বলেছে অক্সিজেনের শোষক, অক্সিজেনকে কে কে শোষণ করে? তো 1 নাম্বার আছে সাধারণ বা কম উষ্ণতায় AU মানে অরাম, AG সিলভার, PT প্লাটিনাম, PD প্যালাডিয়াম প্রভৃতি অক্সিজেনকে কি করতে পারে? তাহলে সাধারণ বা কম উষ্ণতায় এই সমস্ত যে সমস্ত ধাতুগুলো আছে সেগুলো অক্সিজেনকে শোষণ করতে পারে, এবং সেই সমস্ত ধাতুর যে পৃষ্ঠতল আছে, যে ওপরের পৃষ্ঠতল আছে, সেই পৃষ্ঠতলে দুর্বলভাবে তাদেরকে আটকে রাখে। কাকে আটকে রাখে? অক্সিজেনকে আটকে রাখে। এবার ধাতুগুলিকে যখন গরম করা হবে তখন কি হবে? অক্সিজেন আপনা আপনি বেরিয়ে যাবে। তাহলে এই সমস্ত ধাতুর যে পৃষ্ঠতল আছে তার মধ্যে অক্সিজেন কি হয়? আটকে যায়, এবং যখন ধাতুগুলোকে গরম করা হবে বা উত্তপ্ত করা হবে তখন সেখান থেকে অক্সিজেন আবার বেরিয়ে চলে যাবে। আর 2 নাম্বার, ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালের দ্রবণ কি করে? অক্সিজেনকে শোষণ করে কি বর্ণ ধারণ করে? বাদামি বর্ণ ধারণ করে। তারপরে 3 নাম্বার আছে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ O2 গ্যাসকে দ্রুত শোষণ করে নীল বর্ণ ধারণ করে। তাহলে অক্সিজেনের শোষক 3টে আছে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটা করবে। এর পরের কোশ্চেন হচ্ছে সোডিয়াম পারক্সাইড থেকে কিভাবে অক্সিজেন উৎপন্ন করা হয়, অথবা সাধারণ উষ্ণতায় অক্সিজেন প্রস্তুত করা হয় কিভাবে? সোডিয়াম পারক্সাইড থেকে কিভাবে অক্সিজেন উৎপন্ন করা হয় বা সাধারণ উষ্ণতায় কিভাবে অক্সিজেন প্রস্তুত করা হয়? তো কি বলেছে? সাধারণ উষ্ণতায় সোডিয়াম পারক্সাইডের উপর ফোঁটা ফোঁটা করে জল ফেললে, তাহলে সাধারণ উষ্ণতায় সোডিয়াম পারক্সাইডের উপর যদি অল্প করে জল ফেলা হয় তাহলে সেখান থেকে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস। তাহলে Na2O2 মানে সোডিয়াম পারক্সাইড, Na2O2 সোডিয়াম পারক্সাইড, সেখানে সঙ্গে জল যোগ করা হয়েছে 2 অণু H2O, সেখান থেকে উৎপন্ন হয়েছে একটা ক্ষার যার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, আর তার সঙ্গে উৎপন্ন হচ্ছে অক্সিজেন। তাহলে সোডিয়াম পারক্সাইড থেকে উৎপন্ন হয়ে গেল অক্সিজেন। কি দেওয়া হলো? তার জন্য দেওয়া হলো জল, ঠিক আছে, 2 অণু জল। অক্সিজেন গ্যাসে কিভাবে শনাক্ত করবে? আমার নেক্সট কোশ্চেন। তো অক্সিজেন গ্যাসকে শনাক্ত করার এখানে 3টে পদ্ধতি বলে দিয়েছে। 1 নাম্বার বলে দিয়েছিলাম আমি যে শিখাহীন জ্বলন্ত পাটকাঠি অক্সিজেনের সংস্পর্শে শিখা সহ ভালোভাবে জ্বলে ওঠে। 2 নাম্বারে বর্ণহীন নাইট্রিক অক্সাইড, এটা আগের কোশ্চেনে করলাম যে বর্ণহীন নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে থাকলে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এখানে বিক্রিয়াটা দেওয়া আছে। আর 3 নাম্বার এটাও জানলে যে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালের দ্রবণ অক্সিজেন দ্বারা শোষিত হয়। ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালের দ্রবণ কি করে? অক্সিজেন গ্যাসকে শোষণ করে, ঠিক আছে। তাহলে এই 3টে জিনিস হচ্ছে অক্সিজেনকে কিভাবে চেনা যায় বা শনাক্ত করা যায়। তাহলে এর পরের কোশ্চেন হচ্ছে অক্সিজেন কিভাবে উভধর্মী অক্সাইড গঠন করে। তো উভধর্মী অক্সাইড কাকে বলে সেটা আমাদের প্রথমে জানতে হবে। তো সেটা আমরা জেনেওছি যে যারা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে তাদেরকে বলা হবে উভধর্মী অক্সাইড। যেমন এখানে অ্যালুমিনিয়াম, জিঙ্ক প্রভৃতি ধাতু অক্সিজেনের বিক্রিয়ায় যথাক্রমে কি উৎপন্ন করে? বিভিন্ন ধাতব অক্সাইড, যার নাম হচ্ছে প্রথমটা যখন অ্যালুমিনিয়াম যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে
তখন যে ধাতব অক্সাইডটা উৎপন্ন হবে তার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে দেখো বিক্রিয়াটা দেওয়া আছে, Al O2 সাথে যুক্ত হলে দিয়ে সৃষ্টি করলো Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। ব্যালেন্সের জন্য 4, এখানে 3 আর এখানে 2, ঠিক আছে। তারপরে জিঙ্ক যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে তখন সৃষ্টি করবে জিঙ্ক অক্সাইড, ঠিক আছে। তাহলে এখানে অক্সাইড যৌগ গঠন হলো। এরপরে কি বলেছে, এই সমস্ত অক্সাইডগুলি কার কার সঙ্গে বিক্রিয়া করবে, উভধর্মী ক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করবে। অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ ও জল। এই বিক্রিয়াটা আমি প্রথমে বললাম যে অ্যালুমিনিয়াম যে অক্সাইড সেটা প্রথমে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করেছে, আর একবার ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করেছে। সেম জিঙ্কটা একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করেছে, ক্ষারের সাথে বিক্রিয়া করেও লবণ জল উৎপন্ন করেছে। তাহলে যেহেতু অক্সিজেন কি করছে, যেহেতু অক্সিজেন উভয়ের সাথেই বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে, তাই জন্য অক্সিজেনকে বলা হবে উভধর্মী অক্সাইড, যেহেতু অ্যাসিডের সাথেও বিক্রিয়া করছে আবার ক্ষারের সাথেও বিক্রিয়া করছে, ঠিক আছে। এবারে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির জন্য প্রয়োজনীয় যে যে বিকারকগুলি লাগবে এবং বিক্রিয়া শর্ত ও সমীকরণ। তাহলে বিকারক মানে কি কি উপাদান লাগবে, তাহলে অক্সিজেনের প্রয়োজনীয় উপাদান হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট যার সংকেত হচ্ছে KClO3 আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে লাগবে অনুঘটক হিসাবে MnO2। তাহলে বিক্রিয়ার শর্ত কি, পটাশিয়াম ক্লোরেট এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশ্রণ যখন 230 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হবে তখন সেখান থেকে কি গ্যাস উৎপন্ন হবে, O2 গ্যাস, ঠিক আছে। বিক্রিয়াটা এখানে দেওয়া আছে 2KClO3, সেখানের সঙ্গে একটা অনুঘটক দেওয়া আছে যেটা হচ্ছে MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যে সেখান থেকে উৎপন্ন হচ্ছে KCl মানে K মানে পটাশিয়াম, Cl মানে ক্লোরাইড। তাহলে পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেন আর এখানে MnO2টা হচ্ছে অনুঘটক, ঠিক আছে। তাহলে এই দেখো অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে KClO3 পটাশিয়াম ক্লোরেট তার সঙ্গে MnO2টা যুক্ত করা হয়েছে, MnO2টা আছে এখানে অনুঘটক হিসেবে, ঠিক আছে, দিয়ে উৎপন্ন করছে O2 গ্যাস, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ব্যালেন্সটা করে দেওয়া আছে। এবারে বলেছে পরীক্ষাগারে KClO3 মানে পটাশিয়াম ক্লোরেট থেকে O2 গ্যাস প্রস্তুতির জন্য MnO2 কে কেন ব্যবহার করা হয়, কারণ যদি MnO2 কে ব্যবহার করা না হয় তাহলে বিক্রিয়ার যে তাপমাত্রা সেটা অতিরিক্ত লাগবে, কিন্তু যদি বিক্রিয়াটাতে MnO2 অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় তাহলে বিক্রিয়ার তাপমাত্রাটা এক্ষেত্রে কম লাগবে। তাহলে এক্ষেত্রে যখন অনুঘটক ব্যবহার করা হয় না সেক্ষেত্রে যে তাপমাত্রা সেটা হচ্ছে 650 ডিগ্রি সেলসিয়াস, আর যখন ব্যবহার করা হয়েছে তখন হচ্ছে 230 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো কত কম তাপমাত্রা লাগছে। তাই জন্য বলেছে যে পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরেটকে সরাসরি উত্তপ্ত করলে মানে গরম করলে প্রায় 650 ডিগ্রি সেলসিয়াস মধ্যে তা ভেঙে গিয়ে সেখান থেকে অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হবে, ঠিক আছে। পটাশিয়াম ক্লোরেট থেকে ভেঙে গিয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে কখন, যখন 650 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, যখন আমরা কোনো কিছু ব্যবহার করব না। এবার বলেছে পটাশিয়াম ক্লোরেটের সাথে যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সামান্য পরিমাণে মিশিয়ে মিশ্রণটিকে যদি গরম করা হয় তাহলে উষ্ণতা কত কমে যাচ্ছে দেখো, 230 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম ক্লোরেট ভেঙে যাবে, মানে বিয়োজিত হওয়া মানে ভেঙে যাওয়া, যে সেখান থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। এক্ষেত্রে MnO2 অনুঘটক হিসেবে ক্রিয়া করে বিক্রিয়াটিতে অনেক কম উষ্ণতায় সম্পন্ন করে। তাহলে MnO2 ব্যবহার করলে সুবিধা এটাই যে উষ্ণতাটা অনেক কম লাগবে, সেই জন্যই এখানে MnO2 কে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এক্ষেত্রে বিক্রিয়াটা নিচে দিয়ে দেবে। অক্সিজেনের ব্যবহার, অক্সিজেনের ব্যবহারে প্রথমেই আছে অক্সিজেনের সাহায্যে প্রাণীরা শ্বাসকার্য চালনা করে, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই সেটা অক্সিজেনের সাহায্যে। 2 নাম্বার জলের নিচে ডুবুরিদের জন্য, জলের নিচে কোনো কিছু ডুবে গেলে ডুবুরিরা অক্সিজেন মাস্কের সাহায্য নেয়। মরণাপন্ন রোগীর শ্বাসকার্য চালানোর জন্য অবশ্যই অক্সিজেন ব্যবহার করি। আর 3 নাম্বার হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে অক্সিজেন ব্যবহার করা হয়। যারা ঝালাইয়ের কাজ করে তারা যে শিখাটা উৎপন্ন হয়, যে আগুনের ফুলকিটা, সেটা হচ্ছে এইটা অক্সি অ্যাসিটিলিন শিখা, ঠিক আছে। এটা উৎপন্ন করতে ব্যবহার করা হয় অক্সিজেন গ্যাস। এই অক্সি অ্যাসিটিলিন শিখার উষ্ণতা হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস, তাই একে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। তাহলে অক্সি অ্যাসিটিলিনকে কি কাজে ব্যবহার করা হয়, ঝালাইয়ের কাজে। তো আমি বললাম যে তোমাদের ব্যালেন্সটা শেখাবো, তাই জন্য ব্যালেন্স নিয়ে চলে এসেছি। তো এক্ষেত্রে আমি এক্ষেত্রে নামটা বুঝতেই পারছো, Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে HCl, দিয়ে সৃষ্টি করেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর সঙ্গে জল। তো এক্ষেত্রে ভালো করে দেখো বাঁ দিকে এক্ষেত্রে কি কি মৌল আছে, এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে আর ক্লোরাইড আছে, মানে ক্লোরিন আছে, ঠিক আছে। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আছে, এক্ষেত্রে ক্লোরিনও আছে, এইচও আছে মানে হাইড্রোজেনও আছে আর অক্সিজেনও আছে, ঠিক আছে। তো বাঁ দিকের মৌলগুলির সঙ্গে ডান দিকের মৌলগুলিকে সমান করাই হচ্ছে যে আমাদের সমতা বিধান বা ব্যালেন্স যাকে বলা হয়, ঠিক আছে। তো ভালো করে যদি লক্ষ্য করি এক্ষেত্রে Al কটা আছে, বাঁ দিকের ক্ষেত্রে 2টো আছে, দেখো নিচে 2,
তাহলে দুটো আছে। এক্ষেত্রে এল কিছুই নাই, দেখো এল এর আগে কিছু নাই মানে এখানে এক ধরে নেবে, ঠিক আছে, তাহলে একটা আছে। আর এক্ষেত্রে অক্সিজেন দেখো এখানে তিনটে আছে, আর এক্ষেত্রে অক্সিজেন কটা আছে, এখানে কিছু নাই মানে একটা, ঠিক আছে। এবারে দেখো এখানে হাইড্রোজেন কটা আছে, এখানে গুণে দেখো, এখানে হাইড্রোজেন এখানে আছে তাহলে কিছু নাই মানে এক ধরবে, তাহলে একটা। আর এখানে ক্লোরিন কটা আছে, এখানেও কিছু নাই মানে এখানে একটা, ঠিক আছে। আর এখানে হাইড্রোজেন আছে, দেখো নিচে 2 লেখা আছে, আর ক্লোরিন আছে 3টে, ঠিক আছে। তো ভালো করে দেখতে পাচ্ছ এখানে বাঁ দিকের সঙ্গে ডান দিক কোনোটাই ঠিকঠাক ভাবে মেলে নাই, কোনোটাই ঠিকঠাক ভাবে মেলে নাই। তো আমাদের কাজ হচ্ছে এটাকে মেলানো, আমাদের কাজ হচ্ছে এটাকে ঠিকঠাক ভাবে মেলানো। তো অ্যালুমিনিয়াম এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 2 একে 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 হয়ে যাবে, তাহলে এখানে 2 তাই জন্য দিয়ে দেবো, অ্যালুমিনিয়ামের আগে 2 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম দুটো, এখানে অ্যালুমিনিয়াম দুটো, এটা মিলে গেল, ঠিক আছে, তাই জন্য এটা কেটে দিলাম। এবারে অ্যালুমিনিয়াম তো দুটো হয়ে গেল, কিন্তু ক্লোরিন এখানে 3টে ছিল, কিন্তু এখানে আবার সামনে 2 চলে এসছে, তাহলে এই 2টা দুজনাই পাবে, অ্যালুমিনিয়ামও পাবে আবার ক্লোরিনও পাবে। তাহলে অ্যালুমিনিয়াম তো দুটো হয়ে গেছে, একে নিয়ে তো কোনো সমস্যা নাই। কিন্তু যদি ভালোভাবে দেখো ক্লোরিন এখানে 3টে আছে আর সামনে 2, তো এই সামনে আর এই যে পিছনে এই দুটো কিন্তু গুণ হয়, ঠিক আছে। তাহলে ক্লোরিন ছিল 3টে, আবার সামনে দুটো হয়ে গেল, তাহলে 3 গুণিত 2 সমান হয়ে গেল কটা, 6টা। কিন্তু এখানে ক্লোরিন কটা আছে, একটা, তাহলে কি করে 6টা হবে? তাহলে একের সঙ্গে যদি আমি 6 গুণ করে দিই ফার্স্ট ক্লাস করে, তাহলে 6 একে 6, ঠিক আছে। তাহলে এখানে কত লিখবো আমি, 6। ওকে, তাহলে ক্লোরিনও গেল কেটে। তাহলে এরপরে আছে হাইড্রোজেন একটা দুটো। তো ভালো করে দেখো এখানে হাইড্রোজেন একটা ছিল, কিন্তু আগে কি চলে এসেছে, 6 চলে এসেছে। তো আগে চলে এসেছে 6, তাহলে এই 6টা হাইড্রোজেনও পাবে আবার ক্লোরিনও পাবে। তো হাইড্রোজেনও পাবে আবার কে পাবে, ক্লোরিনও পাবে। তো ক্লোরিনের ক্ষেত্রে তো কোনো সমস্যা এখানে হয়নি, এখানে মিলে গেছে। তাহলে হাইড্রোজেন এখানে কটা হয়ে গেল, আমি বললাম যে সামনের সঙ্গে পিছনের গুণ হবে, তাহলে একের সঙ্গে 6-এর গুণ, তাহলে 6টা। কিন্তু এখানে হাইড্রোজেন কটা আছে, 3টে। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে, 3-এর সঙ্গে সরি, তাহলে 2-এর এখানে দুটো আছে, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে, 2-এর সঙ্গে যদি 3 গুণ করি, 3 2 6 হয়ে যায়, তাহলে সামনে লিখবো 3। তাহলে হাইড্রোজেনও কোনো সমস্যা নেই, গেল কেটে। তাহলে এখানে অক্সিজেন আছে 3টে, দেখো অক্সিজেন 3টে, এখানে অক্সিজেন ছিল একটা, কিন্তু এই সামনে যেহেতু 3 আছে, তাহলে এই 3টা হাইড্রোজেনও পাবে আবার অক্সিজেনও পাবে। তাহলে অক্সিজেনের পিছনে ছিল 1, সামনে হয়ে গেল 3, তাহলে পিছনের সঙ্গে সামনে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে একটা ছিল তার সঙ্গে 3 গুণ করে দেবো, এই দেখো এখানেও অক্সিজেন 3টে, অক্সিজেন 3টে, তাহলে সব দিক মিলিয়ে গেল, এটাকে বলা হলো ব্যালেন্স, ঠিক আছে। তাহলে কিছু না থাকলে এগুলোতে 1 ধরে নেবে, ঠিক আছে। তো এইটাকে বলা হয় ব্যালেন্স, মানে বাঁ দিকের মৌলগুলির সঙ্গে ডান দিকের মৌলগুলিকে সমান করা, এটা কি বলা হবে, আমাদের ব্যালেন্স। মানে বাঁ দিকের মৌলের সঙ্গে ডান দিকের মৌলের ব্যালেন্স করা মানে সমান করা, ঠিক আছে। তো তোমরা এরকম ইকুয়েশন বাড়িতে ইন্টারেস্টিং এগুলা বাড়িতে করবে, প্র্যাকটিস করবে। আর কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা নিয়ে একটা আলাদা চ্যাপ্টার করে দেবো, ঠিক আছে। যদি তোমাদের খুবই অসুবিধা হয় তখনই আমি কিন্তু তোমাদের সেটা করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই যেন এটা প্র্যাকটিস করবে, নোট ইট। তো এর পরে যেটা আসবো সেটা আমি বলেছিলাম যে প্রথমে অক্সিজেন আছে, তারপর আছে হাইড্রোজেন। তো এবারে আসছে আমরা হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসের ভৌত ধর্মগুলি উল্লেখ করো। তো ভৌত ধর্ম দুটো আছে, 1 নম্বরে বলেছে হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন এবং একটা স্বাদহীন, মানে কোনো স্বাদ নেই, গ্যাসীয় পদার্থ। 2 নাম্বার, হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল, সবচেয়ে হালকা মৌল, এবং হাইড্রোজেন অপেক্ষা বায়ু 14.4 গুণ ভারী। তাহলে হাইড্রোজেন সবচেয়ে হালকা, অক্সিজেন ছিল ভারী, কিন্তু এক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে হালকা। এবং হাইড্রোজেন অপেক্ষা বায়ু কত গুণ ভারী, 14.4। তাহলে অক্সিজেনটা বায়ুর থেকে কি ছিল, ভারী ছিল, কিন্তু এখানে হাইড্রোজেন বায়ুর থেকে হালকা, ঠিক আছে। 3 নাম্বার, হাইড্রোজেন গ্যাস জলে অদ্রাব্য, মানে অদ্রাব্য মানে গুলতে পারে না। এরপরে বলেছে গলিত সালফারের উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়, সেটা সমীকরণ সহ লেখো। তো গলিত সালফার মানে এস এর উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করলে পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। তাহলে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম কি, শর্ট কোশ্চেন, হাইড্রোজেন সালফাইড, যার সংকেত হচ্ছে H2S। তাহলে H2 মানে হাইড্রোজেন এস এর সঙ্গে মানে সালফারের সঙ্গে যুক্ত হলো, দিয়ে উৎপন্ন করলো H2S, যেটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, যার গন্ধ হচ্ছে পচা ডিম। এরপরে একটা কোশ্চেন বলেছে যে একটি পরীক্ষার সাহায্যে দেখা হচ্ছে হাইড্রোজেন গ্যাস নিজে দাহ্য কিন্তু দহনে সহায়ক নয়, মানে নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না, মানে প্রচন্ড কৃপণ, প্রচন্ড কৃপণ। অক্সিজেন ছিল দিল দরিয়া, কিন্তু হাইড্রোজেন খুবই কৃপণ আছে প্রকৃতির। তো ঠিক অক্সিজেনের উল্টোটা।
তো কি বলেছে দেখি, যে একটি হাইড্রোজেন পূর্ণ গ্যাস জারে, মানে একটা গ্যাসের জার আছে, একটা পাত্র আছে, যার মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন পূর্ণ গ্যাস জারের মধ্যে একটি জ্বলন্ত পাটকাঠি যেই প্রবেশ করানো হলো, কি ঘটবে দেখি। যে পর্যবেক্ষণ বলেছে পাটকাঠি সঙ্গে সঙ্গে গেল নিভে। পাটকাঠিটি যেই হাইড্রোজেনের মধ্যে প্রবেশ করানো হয়েছে সেই গিয়েছে নিভে, কিন্তু যে গ্যাসটি হয়েছে মানে হাইড্রোজেন যে গ্যাসটি আছে সেটা ভালোভাবে নীল শিখায় জ্বলে ওঠে। তাহলে আগের ক্ষেত্রে পাটকাঠিটি জ্বলে উঠেছিল, গ্যাসটা নিভিয়ে গিয়েছিল, কার ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে কি হলো, হাইড্রোজেন গ্যাসটা ভালোভাবে জ্বলে উঠলো, কিন্তু পাটকাঠিটিকে দিল নিভিয়ে। ঠিক আছে, ঠিক উল্টোটা। তাহলে সিদ্ধান্ত, হাইড্রোজেন গ্যাস নিজে দাহ্য, মানে নিজে জ্বলে, কিন্তু অপরকে কিন্তু জ্বলতে সাহায্য করবে না, মানে কৃপণ আছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হাইড্রোজেনের বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও। হাইড্রোজেনের বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও। তো কি বলেছে, উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইড যার সংকেত CuO। কিউ মানে Cu মানে কপার, আর ও মানে অক্সাইড, যেখানে দুটোকে যুক্ত হয়ে কিউপ্রিক অক্সাইড। এই সমস্ত সংকেত বা যে সমস্ত যৌগের নাম, সেই নামগুলো তোমাদের একটু ক্লিয়ার থাকতেই হবে। এর জন্য একটু বেশি করে স্টাডি করতে হবে এই সমস্ত কেমিক্যাল জিনিস নিয়ে, তাহলেই ঠিকঠাক হয়ে যাবে। কারণ কোনো জিনিস একদিন দুদিনে হয় না, ঠিক আছে, তার জন্য সময় লাগে, তাই জন্য তোমাদেরকেও সময় দিতে হবে। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি H2 গ্যাস চালনা করা হয়, মানে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়, তাহলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয়। তাহলে হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়। তাহলে এক্ষেত্রে কিউপ্রিক অক্সাইড হলো জারিত, মানে এর বিজারণ, সরি, এক্ষেত্রে কিউপ্রিক অক্সাইডের হলো বিজারণ, আর হাইড্রোজেনের ঘটলো জারণ। ঠিক আছে, তাহলে দেখো CuO তার সঙ্গে H2 মানে হাইড্রোজেন যুক্ত হলো, দিয়ে সৃষ্টি করলো কপার আর জল। এক্ষেত্রে দেখো কিউপ্রিক অক্সাইড থেকে অ্যারোটা আছে কপারের দিকে, মানে কিউপ্রিক অক্সাইড থেকে কপার, এটা গেল বিজারণ। কেন বিজারণ, আমি বলেছিলাম যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যখন অক্সিজেন যুক্ত হবে আর হাইড্রোজেন বেরিয়ে পালাবে, ঠিক আছে, তখন তাকে বলা হবে জারণ। আর যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন বেরিয়ে পালাবে আর হাইড্রোজেন যুক্ত হবে, তখন তাকে বলা হবে বিজারণ। তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে CuO এক্ষেত্রে অক্সাইড ছিল, কিন্তু এইখানে কোনো অক্সিজেন নাই। তাহলে অক্সিজেন যদি চলে যায়, তাই কি বলা হয়, অক্সিজেন যদি কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে চলে যায়, তখন তাকে বলা হবে বিজারণ। কি বলা হবে, বিজারণ। নোট ইট। এরপরে এই দিকটা তাকাও, যে H2 থেকে উৎপন্ন হলো জল, H2O থেকে উৎপন্ন হলো জল। এক্ষেত্রে দেখো অক্সিজেন ছিল না H2 তে, কিন্তু জলে একটা অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেন যদি যুক্ত হয় তখন তাকে বলা হবে জারণ। তাহলে অক্সিজেন বেরিয়ে পালিয়েছে, তাই জন্য এটা বিজারণ। এক্ষেত্রে অক্সিজেন যুক্ত হয়েছে, তাই জন্য এটাকে বলা হবে জারণ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের একটা কি ধর্মের উদাহরণ, বিজারণ ধর্মের উদাহরণ। ঠিক আছে, ভালো করে করবে। এরপরের যে কোশ্চেন সেটা হচ্ছে হাইড্রোজেন থেকে কিভাবে অ্যামোনিয়া উৎপন্ন হয়, অথবা সত্ত্বসহ নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াটা উল্লেখ করো। তো কি বলেছে, যে প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে, মানে 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লৌহর চূর্ণ মানে অনুঘটকের উপস্থিতিতে লৌহ মানে ফেরাস অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন এবং নাইট্রোজেনকে যদি যুক্ত করা হয়, তাহলে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। আবার সেই টয়লেট, কি সুগন্ধ, কি সুগন্ধ, আমি ভুলিতেও পারি না এমন সুগন্ধ, যেন বারবার শুকতে ইচ্ছা করে এই সুগন্ধ। আহা আহা আহা, কত সুন্দর কবিতা। তো আমার রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে আমি এটা নিয়ে অনেক বলেছি, তো যার জন্য সবারই ভালোও লেগেছে, তাই জন্য অনেকে দেখেওছে। তো ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া, তো আমাদের টয়লেটে যে ঝাঁঝালো গন্ধটা পাওয়া যায় সেটা হচ্ছে কার জন্য, এই অ্যামোনিয়ার জন্য। তাহলে প্রায় 200 বায়ুমণ্ডলে যাবে এবং 550 ডিগ্রি সেলসিয়াস অনুতায় লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন এবং নাইট্রোজেন যুক্ত করলে সেখান থেকে উৎপন্ন হবে অ্যামোনিয়া। তাহলে N2H2 উৎপন্ন হলো NH3 মানে অ্যামোনিয়ার সংকেত। ঠিক আছে, ব্যালেন্স করা হলে এক্ষেত্রে 3 আর এক্ষেত্রে 2। ঠিক আছে, ব্যালেন্স করে একটু নিজে চেষ্টা করবে, তারপরে আমাকে যদি অসুবিধা থাকে অবশ্যই জানাবে। এবার বলছে হাইড্রোজেন গ্যাসকে কিভাবে শনাক্ত করবে। তো কি বলেছে, 1 নাম্বার বলেছে H2 পূর্ণ গ্যাস জারের মধ্যে যদি একটা জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করে, এটা আমরা এখনই করলাম, পাটকাঠিটি নিভে যায়, কিন্তু H2 গ্যাসটা নীল শিখায় জ্বলে ওঠে। গ্যাস জারের গায়ে বিন্দু বিন্দু জল জমে, গ্যাস জারের গায়ে কি জ্বলবে, বিন্দু বিন্দু আকারে জল জমবে। এই জল অনাদ্র সাদা কপার সালফেটে নীল করে। তাহলে এই জলটা কি করবে, অনাদ্র সাদা কপার সালফেট মানে CuSO4 মানে কপার সালফেটকে কি বর্ণ ধারণ করে, নীল। তো এতটা লিখতে পারো, আর এটা যদি তোমাদের মন চায় তাহলে লিখবে, আর না হলে এটা জেনে রাখবে, অসুবিধা নাই। 2 নাম্বার, প্যালাডিয়াম নিকেল প্রভৃতি ধাতু দ্বারা H2 গ্যাস শোষিত হয়। প্যালাডিয়াম নিকেল প্রভৃতি ধাতু কি করে, H2 গ্যাসকে শোষণ করে। তাহলে এই দুটো গেল হাইড্রোজেনকে কিভাবে শনাক্ত করবে।
এরপরে হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ব্যবহার উল্লেখ করো, হাইড্রোজেন গ্যাসের ব্যবহার উল্লেখ করো। তো 1 নাম্বার বলছে গ্যাস বেলুনে H2 গ্যাস ব্যবহার করা হয়, যে গ্যাস বেলুন আছে সেগুলোতে। 2 নাম্বার উদ্ভিজ তেল থেকে যে ঘি পাওয়া যায় সেখানে H2 গ্যাস ব্যবহার করা হয়, তাহলে উদ্ভিজ তেল থেকে যে বনস্পতি ঘি পাওয়া যায় সেখানে H2 গ্যাস ব্যবহার করা হয়। 3 নাম্বার রকেটের জ্বালানি হিসেবে তরল H2 ব্যবহার করা হয়, আর অ্যামোনিয়া তৈরিতে ব্যবহার করা হয় হাইড্রোজেন গ্যাস। এরপরে বলা হচ্ছে অন্তর্ধিতি কাকে বলে। অন্তর্ধিতি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কিছু ধাতু আছে, যার ধাতুগুলোর নাম এখানে বলা আছে প্যালাডিয়াম, নিকেল, কোবাল্ট, প্লাটিনাম প্রভৃতি কতগুলি ধাতুকে যদি উত্তপ্ত অবস্থায় বা উত্তপ্ত করা হয় মানে গরম করা হয় বা সাধারণ অবস্থায় হাইড্রোজেন গ্যাস কি করে শোষণ করে নেয়। তাহলে এই সমস্ত ধাতুগুলো কি করে হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে নেয়। তাহলে এই সমস্ত যে ধাতু আছে সেগুলোকে যদি গরম করা হয় তাহলে এরা কি করে হাইড্রোজেন গ্যাসকে নিজেদের যে পৃষ্ঠতল আছে তাদের মধ্যে শোষণ করে নেবে। ধাতুর এই গ্যাস শোষণ করার ক্ষমতাকে বলা হচ্ছে অন্তর্ধিতি। তাহলে এই সমস্ত যে ধাতুগুলো আছে এই ধাতুগুলো যে গ্যাসটা শোষণ করে নিচ্ছে এই ক্ষমতাটাকে বলা হচ্ছে অন্তর্ধিতি। এরপরে কি আছে, একে যদি আবার নেক্সট উত্তপ্ত করা হয় তাহলে ধাতু থেকে সমস্ত হাইড্রোজেন গ্যাস পুনরায় বেরিয়ে যায়। উত্তপ্ত করলে নেক্সট আবার যদি উত্তপ্ত করা হয় তাহলে সমস্ত হাইড্রোজেন গ্যাস আবার পুনরায় বেরিয়ে চলে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় অন্তর্ধিতি, খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া, তাহলে বিভিন্ন ধাতুর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া। তো উত্তপ্ত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম 4 ধরনের ধাতু। এই ধাতুর সঙ্গে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তাহলে ধাতুর সঙ্গে যখন অক্সিজেন গ্যাস যুক্ত হয় তখন উৎপন্ন করে ধাতব অক্সাইড, আর এই ক্ষেত্রে ধাতুর সঙ্গে যখন হাইড্রোজেন গ্যাস যুক্ত হবে তখন সৃষ্টি করবে ধাতব হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা ফার্স্ট ক্লাস করে দেওয়া আছে। সোডিয়াম একটা ধাতু, তার সঙ্গে H2 মানে হাইড্রোজেন যুক্ত হলো, দিয়ে সৃষ্টি করলো একটা ধাতব হাইড্রোক্সাইড যার নাম হচ্ছে NaOH, যার নামটা এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এই ক্ষেত্রে আরেকটা আছে ক্যালসিয়াম একটা ধাতু যার সঙ্গে H2 যুক্ত হলো, দিয়ে সৃষ্টি করলো CaH2 যার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যাকে এক কথায় বলা হয় হাইড্রোলিথ। তাহলে কাকে হাইড্রোলিথ বলা হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় হাইড্রোলিথ। শর্ট কোশ্চেন খুব আসে, হাইড্রোলিথ কি। এবারে যেটা কোশ্চেন সেটা হচ্ছে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি কি, পরীক্ষাগারে কিভাবে হাইড্রোজেন গ্যাসকে প্রস্তুতি করা হয়। তো কি বলেছে, পরীক্ষাগারে সাধারণত জিঙ্ক ছিবড়ে মানে জেডেন এর যে নারকেলের যেরকম ছিবড়ে হয় সেরকম জেডেন এর ছিবড়ের সঙ্গে যদি লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু মানে ঠান্ডা, ঘন মানে গরম, ঠিক আছে, লঘু সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করানো হয় তাহলে সেখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। বিক্রিয়াটা যেন দেখে দেখে যদি বিক্রিয়া যদি কারোর খুব সমস্যা হয় তাহলে দেখে দেখে এটাকে 5 বার লিখবে। ঠিক আছে, দেখে দেখে 5 বার লিখবে, না দেখে 10 বার লিখবে। ঠিক আছে, খাটতে হবে, আমি আগেই বলেছিলাম যে যদি কিছু ওপরে উঠতে চাও তাহলে নিজেকে খেটে উপরে উঠতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা খাটতে হবে তোমাদেরকে। তাহলে কি উৎপন্ন কি লাগছে এখানে, জেডেন মানে জিঙ্ক, তার সঙ্গে H2SO4 যুক্ত করা হলো, তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। আর কি উৎপন্ন হচ্ছে, ZnSO4, জেডেন মানে জিঙ্ক, SO4 মানে সালফেট লবণ, তাহলে দুটোকে মিশিয়ে জিঙ্ক সালফেট তার সঙ্গে H2 গ্যাস, এই দেখো H2 গ্যাস উৎপন্ন হয়ে গেছে। তাহলে যেটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে বিক্রিয়াজাত। ঠিক আছে, তাহলে এইটুকুনি হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়াজাত। ঠিক আছে, বিক্রিয়াটা খুব ফার্স্ট ক্লাস করে। তোমরা শুধু এই কি লাগছে এগুলো মনে রাখবে তাহলেই হয়ে যাবে, কারণ কি লাগছে, জিঙ্ক, জেডেন এর চিহ্ন তোমরা আগেও পড়েছো, জেডেন তো সেটা ক্লাস 6-7 পড়েছো। তো সেই যদি নামগুলো জেনে রাখো তাহলে এই সংকেতগুলো বা ব্যালেন্সগুলো নিজেরাই একটু চেষ্টা করতে পারবে বা নিজেরাও করতে পারবে। এরপরের যে কোশ্চেন সেটা হচ্ছে L2O3 সঙ্গে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উপযুক্ত সমীকরণ দিয়ে বোঝাও এবং কেন একে উপধর্মী অক্সাইড বলা হয়। এটা আমি আগেও 2-3 বার বললাম যে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তাই জন্য যেহেতু উভয়ের সঙ্গে বিক্রিয়া করছে মানে অ্যাসিড এবং ক্ষার, তাই জন্য একে বলা হবে উপধর্মী অক্সাইড। তাহলে যেমন L2O3 লঘু HCl ও লঘু HCl মানে HCl মানে হচ্ছে অ্যাসিড, আর NaOH মানে ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, লবণ ও জল। কি সেটা, AlCl3 আর H2 উৎপন্ন করে, তাই L2O3 কে বলা হবে উপধর্মী অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে একবার ক্ষারের সাথে বিক্রিয়া করছে, দেখো ফার্স্ট ক্লাস করে এখানে দেওয়া আছে L2O3 একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করলো, তার সঙ্গে 3 অণু জল। ঠিক আছে, আর এক্ষেত্রে একবার অ্যালুমিনিয়াম অক্সাইড একবার ক্ষারের সাথে বিক্রিয়া করছে, এ দেখো HCl মানে এটা যদি জলের মধ্যে গুলে দেওয়া হয় তাহলে H+ আয়ন উৎপন্ন করবে, তাই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাসিড। আর NaOH এটাকে যদি জলের মধ্যে গুলে দেওয়া হয় তাহলে OH- আয়ন উৎপন্ন করবে, তাই জন্য একে বলা হবে ক্ষার। ঠিক আছে, তাহলে দুটো যুক্ত করে কি উৎপন্ন করছে, সোডিয়াম অ্যালুমিনিয়াম লবণ আর তার সঙ্গে জল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করছে তাই জন্য, এবং বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করছে তাই জন্য একে বলা হবে উপধর্মী অক্সাইড। ঠিক আছে, এরপরের যে কোশ্চেন
যেটা হচ্ছে তোমাকে দুটি টেস্ট টিউব দেওয়া হলো, ঠিক আছে, দুটি টেস্ট টিউব দেওয়া হলো, যে একটাতে আছে জিঙ্কের টুকরো মানে Zn এর টুকরো, আর অন্য একটাই আছে ফেরাস মানে ফেরাস সালফাইড মানে FeS, ফেরাস মানে Fe, সালফাইড মানে S, দুটোকে যুক্ত করে FeS গুঁড়ো দেওয়া হলো। একটি রাসায়নিক বিক্রিয়ার সাপেক্ষে এদের শনাক্ত করো, কিভাবে চিনবে সেটা একটা পরীক্ষার সাহায্যে দেখাতে বলে। তো কি বলেছে যে দুটো টেস্ট টিউব আছে, দুটো টেস্ট টিউবের মধ্যে পৃথকভাবে মানে প্রথম এটা দ্বিতীয় টেস্ট টিউব, দুটো টেস্ট টিউবের মধ্যে আমরা ঠান্ডা সালফিউরিক অ্যাসিড অল্প পরিমাণ যোগ করা হলো। তাহলে দুটো টেস্ট টিউবে ঠান্ডা মানে লঘু মানে ঠান্ডা সালফিউরিক অ্যাসিড H2SO4 যুক্ত করা হলো, ঠিক আছে। তো দেখা গেল দুটি টেস্ট টিউব থেকেই গ্যাস নির্গত হচ্ছে, ঠিক আছে। দুটো টেস্ট টিউব থেকে মানে Zn এর সঙ্গে একবার সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হলো, তারপর এখানে Zn আছে সেটার সঙ্গে একবার H2SO4 যুক্ত করা হলো, আর একবার ফেরাস সালফাইডের সঙ্গে একবার কি যুক্ত করা হলো, H2SO4 যুক্ত করা হলো। তাহলে যখনই যুক্ত করা হবে তখন দুটো থেকে কি উৎপন্ন হবে, গ্যাস নির্গত হচ্ছে। এবার কোনটা কি সেটা কি করে জানবো, তো দেখো যে তাদের মধ্যে একটি হবে বর্ণহীন ও গন্ধহীন গ্যাস, ঠিক আছে। তাহলে একটি গ্যাস হবে কোনো বর্ণও নাই আবার কোনো গন্ধও নাই, কোনো রঙও নাই আবার কোনো গন্ধও নাই, কিন্তু অপর গ্যাসটি হবে পচা ডিমের গন্ধযুক্ত, পচা ডিমের গন্ধযুক্ত, ঠিক আছে, H2S, পচা ডিমের গন্ধযুক্ত। এই পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস নির্গত হচ্ছে যে টেস্ট টিউবে, সেটা কি বুঝতে হবে, সেখানে কিসের গুঁড়ো আছে, ফেরাস সালফাইডের গুঁড়ো আছে। এবং অপর টেস্ট টিউব যেখানে কোনো গন্ধও নাই বর্ণও নাই, সেটা হচ্ছে জিঙ্কের গুঁড়ো, ঠিক আছে। তাহলে আরেকবার বলছি, একটা টেস্ট টিউব আছে যেখানে Zn এর সঙ্গে H2SO4 দেওয়া আছে, লঘু H2SO4, আর একটা টেস্ট টিউব মানে 2 নম্বর টেস্ট টিউবে ফেরাস সালফেটের সঙ্গে দেওয়া হচ্ছে লঘু H2SO4। দুটো টেস্ট টিউব থেকে কিছু না কিছু গ্যাস উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এখান থেকে উৎপন্ন হচ্ছে, এখান থেকে উৎপন্ন হচ্ছে। তো এই দুটো টেস্ট টিউবের মধ্যে একটা গ্যাস উৎপন্ন হবে খুব কোনো বর্ণেও নেই আবার কোনো গন্ধও নেই, তাহলে এর মধ্যে একটা গ্যাস উৎপন্ন হচ্ছে যেটাতে কোনো বর্ণেও থাকবে না কোনো গন্ধও থাকবে না, আর একটাতে উৎপন্ন হচ্ছে একটা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, ঠিক আছে। তো যেইখানে পচা ডিম আছে সেটাতে বুঝতে হবে কি আছে, ফেরাস সালফাইড, ঠিক আছে। আর যেটাতে কোনো বর্ণও নাই গন্ধও নাই সেটাকে বুঝতে হবে সেখানে Zn আছে, ঠিক আছে। তাহলে এখানে বিক্রিয়াটা ফার্স্ট ক্লাস করে দেওয়া আছে, Zn এর সঙ্গে H2SO4 বিক্রিয়া করে জিঙ্ক সালফেট লবণ, তার সঙ্গে H2 এখানে গন্ধহীন, আর FeS মানে ফেরাস সালফেটের সঙ্গে H2SO4 যুক্ত করে FeSO4 মানে ফেরাস সালফেট, তার সঙ্গে H2S মানে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তো কেমন লাগলো তোমাদের চ্যাপ্টারটা, আর এখানেই আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, একবারে সমস্ত কয়েকটি গ্যাসের পড়ছি চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট, ঠিক আছে। তো যেগুলো করালাম সেগুলো মনোযোগ সহকারে ভালো করে তৈরি করবে, খাতাতে লিখবে, নোট করবে, বিক্রিয়াগুলা পারলে 10 থেকে 15 বার লিখবে, দেখবে অনেক তৈরি হয়ে যাবে। আর আগে যারা খামতি আছে তারা অবশ্যই রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারটা দেখবে, ব্যালেন্সও আমি শিখিয়ে দিলাম, যদি খুব অসুবিধা থাকে তাহলে অবশ্যই বলবে, আমি সেটা নিয়ে আলাদা চ্যাপ্টার করে দেবো। তো সবাই ভালো থাকবে আর অবশ্যই যেন পড়াতে থাকবে, ঠিক আছে, কারণ সামনে আসে তোমাদের অ্যানুয়াল। তো আমি আশা রাখবো যে তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে এবং একটা ভালো স্কোর করবে এবং পরবর্তী জীবনে কিছু একটা করে দেখাবে নিজেদের পায়ে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা অ্যানুয়ালে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটি গ্যাসের পরিচিতি, আর একটা আছে কার্বন এবং কার্বন গঠিত যৌগ, যেটা আমার চ্যাপ্টারে মানে ক্লাস 8-এর জন্য যেটা আমরা করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই দুটো চ্যাপ্টার কিন্তু কেমিক্যালের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভালো করে করবে, মনোযোগ সহকারে করবে, এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এইভাবে নতুন কিছু ভাবে এবং এইভাবে মজাদার হবে, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।